সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কাজিম খান আবুলুলাই, সহযোগী অধ্যাপক, ধামরাই সরকারি কলেজ, ধামরাই। আজ তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আমার আজকে ক্লাস বাংলাদেশে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের আজকে আমি চতুর্থ লেকচার দিব তোমাদের কাছে। এর আগে 3টা লেকচার এই চ্যাপ্টার শেষ করেছি, আজকে চতুর্থ লেকচার। আজকে যে করোনাকালীন সময়ে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি অবজার্ভ করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমাদের যে ক্লাস দেব সেই ক্লাসের টপিক হলো যে বাংলাদেশের কৃষির যে মৎস্যের যে বর্ণনা, মৎস্যের ডিটেলস আমি তোমাদেরকে পড়াবো। সেই ডিটেলস পড়াতে গেলে প্রথমে আসবে যে মৎস্য কি। মৎস্য যদি আমি বলতে চাই, আমরা মাছ সম্বন্ধে সবাই ধারণা আছে। মাছ চিনি না বাঙালি জাতি হিসেবে, মাছে ভাতে বাঙালি, এটা আমরা সবাই জানি। সেই হিসাবে আমি মাছ সম্পর্কে বলার আগে মৎস্যটা কি জানতে হবে। সাধারণত ধারণা যদি নেই, আমি কনসেপ্ট নেই মৎস্য সম্পর্কে, যে সকল শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ড প্রাণীর যে পাখনা বলি, পাখনার সাহায্যে চলাফেরা করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, সেইটাকে আমরা বলি মৎস্য বা ফিশ। তাইলে মৎস্য বা ফিশটা হলো কি, যে সকল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী পাখনার সাহায্যে চলাফেরা করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাদেরকে আমরা বলি মৎস্য বা মাছ। ইংরেজি শব্দ যে অ্যাকোয়াকালচার, সেই দুটি গ্রিক শব্দ অ্যাকোয়া আর কালচার অর্থ উৎপত্তি লাভ করেছে। অ্যাকোয়া শব্দের অর্থ হলো জল বা পানি, আর কালচার শব্দের অর্থ হলো পরিচর্যা বা চাষ করা। সুতরাং অর্থের দিক থেকে অ্যাকোয়াকালচার বলতে উৎপাদনের উদ্দেশ্যে যদি আমরা পানিতে কোনো কিছু চাষ বা পরিচর্যা করাকেই বুঝিয়ে থাকি। তাহলে আমরা মৎস্য সম্পর্কে একটু ধারণা হলাম। এরপর যদি আমি বলি যে আরেকটু কথা বলি যে মৎস্য বিজ্ঞান সম্পর্কে যদি বলি, যে বিজ্ঞানের যে শাখায় মাছ বা মাছ জাতীয় অর্থনৈতিক জলজ প্রাণীর যে শ্রেণীবিন্যাস হবে, চাষ ব্যবস্থাপনা করা যাবে, এটার প্রজনন করা যাবে, পালন, বিপণন, পরিবহন, রোগ ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয় যদি বিস্তারিত আলোচনা করা হয়, তখন তাকে বলবো আমরা মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ সায়েন্স বলবো। এরপর যেটা আসবে সেকেন্ড স্লাইডে, যে মৎস্য চাষের যে ইতিহাসটা আমরা বলি যদি, সেটা কি, ইংলিশ শব্দ পিসিকালচার হচ্ছে দ্য ফিশ রেয়ারিং অর দ্য কালচার অফ ফিশ, অর্থাৎ বাংলায় মাছ লালন পালন কিংবা মাছ চাষ বা মৎস্য চাষ। খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টাব্দে মিশরীয়রা সম্ভবত, এটা না 100% শিওর না, মাছ চাষ শুরু করে, যা ভি.জি. জিংরান কর্তৃক রচিত ফিশ অ্যান্ড ফিশারিজ অফ ইন্ডিয়ান বইতে উল্লেখ করা ছিল। এবং সেই দেশের যে বই বলা হয়েছিল যে চীনেরাও কর্তৃক চীন দেশে মৎস্য চাষের তথ্য জানা যায়। আসলে এইসব চাষাবাদ নিয়ে বিতর্কিত আছে, ইতিহাসটি বিতর্কিত আছে। তবে ভারতীয় উপমহাদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে সর্বপ্রথম যে ঐতিহাসিক যে অগ্রণী ভূমিকা পালন করছে, সে হলো মৎস্য বিজ্ঞানী এস.এল. হোরা বা বাংলাদেশের জনাব নাজির আহমেদ। সে নাজির আহমেদ 1947 থেকে 1970 মারা গেছে। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মৎস্য বিজ্ঞানের প্রথম পরিচালক তারা। ডক্টর ইউসুফ আলী 1967 সালে এই দেশে প্রথম মাছের কৃত্রিম প্রজননের কাজ শুরু করে। 1977 সালের দিকে তিনি সফলতা অর্জন করেন। তারপর দেখা যাচ্ছে যে এই সফলতা অর্জন করার ফলে
এই সরকার উদ্যোগে তখন বিভিন্ন রকমের মৎস্য খামার ও হ্যাচারি যেগুলি বলি আমরা, এগুলো স্থাপিত হয়। 1970 সালের দিকে বাংলাদেশের যে আব্দুল করিম একটা বই লিখেছে প্রণীত মৎস্য চাষ বিষয়ক যে প্রথম বই, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিশ কালচার ইন বাংলাদেশ, এটা প্রকাশিত হয়, যা 1980-এর দশকে বাংলাদেশে মৎস্য চাষ সম্প্রসারণে গতি সঞ্চার করে। তাহলে আমরা মৎস্য চাষের স্বাভাবিক যে ইতিহাস, এটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে যে পয়েন্ট আসবে যে প্রাণী জগতের অবস্থান ও শ্রেণীবিভাগ। প্রাণী জগতের অবস্থান ও শ্রেণীবিভাগ চিন্তা করতে গেলে আমরা প্রথমে চিন্তা করব যে পৃথিবীর সমগ্র প্রাণী জগৎকে বর্তমান যে বৈজ্ঞানিকগণ, সায়েন্টিস্টগণ প্রধান 10টা ভাগে ভাগ করেছে। মাছ হলো তার মধ্যে করডাটা যে পর্ব, সেটার শ্রেণীভুক্ত। এরিস্টটল কর্তৃক প্রবর্তিত প্রাণীযোগের জগতের যে দুটি প্রধান ভাগ আছে, একটা হলো রক্তযুক্ত আর একটা হলো রক্তবিহীন প্রাণী জগৎ। এরিস্টটল তখন মাছকে রক্তযুক্ত প্রাণী জগতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, কারণ মাছ রক্তযুক্ত প্রাণী। তার মতে মানুষ স্থলজ স্তন্যপায়ী, সামুদ্রিক স্তন্যপায়ী, পাখি, তারপরে আছে মাছ ও মাছ জাতীয় প্রাণী, জলজ চতুষ্পদ, এগুলো সকলগুলি হলো রক্তযুক্ত প্রাণী। রক্তবিহীন প্রাণী হচ্ছে সেফালোপোড, কাস্টোসিয়া, তারপর আছে কীটপতঙ্গ, মোলাস্কা ইত্যাদি। এগুলো হলো সব রক্তবিহীন প্রাণী। তারপরে আমি যেটা দেখাচ্ছি যে এই যে প্রাণী জগতের যে মাছের অবস্থাটা বললাম, আর এটা শ্রেণীবিভক্তি যদি আমি বলি, সেই শ্রেণীবিভক্তি কি আসতেছে, সেটা হলো যে প্রাণী জগতে যে রক্তযুক্ত রক্তবিহীন ভাবে ভাগ করেছে, একটা ছকের মাধ্যমে দেখাই দিলাম যে পরিফেরা, 10টা পর্বের নাম যে বললাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাক্টোপ্রক্টা, একাইনোডার্মাটা, আর হলো করডাটা। তাইলে আমরা মাছটা হলো সর্বশেষ যে ভুক্ত 10 নম্বর, সেটা হলো সেই শ্রেণীর আওতাভুক্ত। তো সেই প্রাণী জগতের মধ্যে দেখা যাচ্ছে রক্তযুক্ত প্রাণী এবং রক্তবিহীন প্রাণী। মানুষ স্থলজ স্তন্যপায়ী, একটু আগে বলেছি, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, অন্তর্জ চতুষ্পদ, মাছ ও মাছ জাতীয় প্রাণী, এগুলো হলো রক্তযুক্ত প্রাণী। আর এরপরে দেখা যাচ্ছে যে রক্তবিহীন প্রাণীটা হলো সেফালোপোড, ক্রাস্টোসিয়া, কীটপতঙ্গ, মোলাস্কা আর হলো পন্স, এগুলো হলো রক্তবিহীন প্রাণী। তাহলে শখের আকারে আমার প্রাণী জগতের যে মাছের অবস্থানটা ও শ্রেণীবিভাগটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এরপর আসতেছে মাছের যে শ্রেণীবিন্যাসের যে অবস্থানটা বিভিন্ন প্রকার ভেদে ভাগ করছে। প্রথমে যেটা বলছে, মাছের দৈহিক বৈশিষ্ট্য ও বাসস্থানের প্রকৃতির উপর ভিত্তি করে মাছকে আমরা সাধারণত এই নিম্নলিখিত ভাগে এই ভাগ করছি, 8টা ভাগে। সেটা হলো অন্তঃকঙ্কালের প্রকৃতি অনুসারে, আইসের উপস্থিতি অনুসারে, বাসস্থানের ধরন অনুসারে, খাদ্যাভ্যাসের যে প্রকৃতি অনুসারে, তারপর আসতেছে বসবাসের গভীরতার প্রকৃতি অনুসারে, তারপরে আসতেছে আইসের প্রকারভেদ অনুসারে, 6 নম্বর আসতেছে চোয়ালের উপস্থিতি অনুসারে, লাস্ট যেটা আসছে যে লেজের আকৃতি অনুসারে। এই জিনিসগুলি আমরা বর্ণনা করতে পেরেছি। এখন অন্তঃকঙ্কালের প্রকৃতি অনুসারে মাছকে সাধারণত 2টা ভাগে ভাগ করে। সেই 2টা ভাগ হলো যে অস্থি বিশিষ্ট মাছ আর হলো তরুণ অস্থি বিশিষ্ট মাছ। অন্তঃকঙ্কালের প্রকৃতি অনুসারে অস্থি বিশিষ্ট মাছ যেটা হলো যে সকল মাছের অন্তঃকঙ্কালটা শক্ত থাকবে, কঠিন থাকবে এবং অস্থি বিশিষ্ট থাকবে, সেই সকল মাছকে বলা হয় অস্থি বিশিষ্ট মাছ। যেমন রুই, কাতলা, মৃগেল, আমরা যেটা বলি কালাবাউস ইত্যাদি। আর তরুণ অস্থি বিশিষ্ট মাছ কোনগুলো, সেটা হলো যে সকল মাছের অন্তঃকঙ্কাল গুলো নরম থাকবে, আগেরটা ছিল শক্ত, এবং তরুণ অস্থি দিয়ে গঠিত, সাধারণত নরম, যেমন রূপচাঁদা, হাঙ্গর, করাত মাছ, এগুলো হলো তরুণ অস্থি বিশিষ্ট মাছ। তারপরে আসতেছে
আইসের উপস্থিতি অনুসারে আইস যুক্ত মাছ, যেটা আইস থাকে, যে মাছের দেহে আইস দ্বারা আবৃত থাকে, যেমন আইস দ্বারা মাছ হলো রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি, এগুলিতে প্রচুর আইস আছে, আমরা দেখতে পাই। পরে আমি চিত্র তোমাদেরকে দেখাই দেব। এরপর সে আইস যে সকল মাছে নাই, আইসবিহীন মাছ, যেমন কি মাগুর মাছ, শিং মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, এই সকল মাছে আইস থাকে না। এরপরে 3 নম্বর যেটা বলতেছে, বাসস্থানের ধরন অনুসারে কোথায় কোথায় বাস করে। স্বাদু পানির মাছ, লোনা পানির মাছ, আদা লোনা পানির মাছ। স্বাদু পানির মাছ সমস্ত সাধারণত নদী, খাল, বিলে হয়, সেই সকল জায়গায় স্বাদু পানির মাছ বসবাস করে। সেটাও রুই, কাতলা, রাজপুঁটি, আরেকটা নাম আছে নাইলোটিকা, এটা আমরা তোমার দ্বিতীয় পত্রে তোমাদেরকে পড়াবো মৎস্য চাষের মধ্যে। তারপর আসছে লোনা পানির মাছ, যেটা আমরা বলি সাধারণত সাগর, উপসাগরে যেগুলিতে থাকে, উপকূলীয় এলাকায় যেগুলি থাকে, সেই সমস্ত মাছগুলি হলো লোনা পানির মাছ। সেইগুলো হলো অধিক ঘনযুক্ত লোনাযুক্ত পানিতে বাস করে। সেটি হলো ইলিশ মাছ, রূপচান্দা মাছ, সুরমা মাছ, তারাগাছ মাছ, তারপর দাপিনা, এই সকল মাছগুলো হলো লোনা পানির মাছ। আর আদা লোনা পানির মাছ, যেটা যে সমস্ত মাছ নদীর মোহনা ও খাড়িতে আদা লোনা পানিতে বসবাস করে থাকে, সেইগুলো কি ভেটকি, ট্যাংরা, পোয়া মাছ, সুরি মাছ, লইটা মাছ এবং কোরাল মাছ, এগুলো হলো আদা লোনা পানির মাছ। এরপরে যদি আমি ধরি 4 নম্বর, যেটা খাদ্য অভ্যাসের প্রকৃত অনুসারে যদি মাছকে আমরা প্রকারভেদ করি, সেটা হলো তৃণভোজী মাছ, সর্বভোগ মাছ ও রাক্ষসে মাছ। তৃণভোজী মাছ কোনগুলো? যে সমস্ত মাছ ছোট ছোট তৃণ মানে গাছের সাথে সম্পর্ক, যে সমস্ত মাছ ছোট ছোট উদ্ভিদ, শ্যাওলা ইত্যাদি খাদ্য হিসেবে তারা গ্রহণ করে বেঁচে থাকে, যেমন রুই, কাতলা, মৃগেল। তারপর আসছে সর্বভোগ মাছ, যে সমস্ত মাছ ছোট ছোট উদ্ভিদ, শ্যাওলা এবং তাছাড়াও দেখা যায় যে প্রাণী জগতের কীটপতঙ্গ, পোকামাকড় এগুলো খেয়ে ফেলে, এগুলো বলা হয় সর্বভোগ মাছ। সেটি হচ্ছে কি কই মাছ, কাতলা মাছ, তারা বলা হয় সর্বভোগ মাছ। তারপর আসছে রাক্ষসে মাছ, এই মাছে ছোট ছোট মাছ, যেমন জলজ পোকামাকড়, যেমন কীট, শামুক, পচা যে অর্গানিক ম্যাটার বলি আমরা, জৈব পদার্থ, এগুলো তারা খাইয়ে ফেলে, এগুলো এই জন্য বলে এটাকে রাক্ষসে মাছ, ছোট ছোট মাছ খাই ফেলে। যে সেই মাছগুলো কি শোল মাছ, টাকি মাছ, বোয়াল মাছ, গজার মাছ, আরেকটা বলি আমরা যেটা আফ্রিকান মাগুর, এগুলো হলো রাক্ষসে মাছ। এরপর আসছে যে বসবাসের যে গভীরতার প্রকৃতি অনুসারে, বসবাসের গভীরতা আসলে একটু আগে বলছিল বাসস্থানের ধরন অনুসারে, আর হলো বসবাসের গভীরতা উপরের দিকে বাস করবে না নিচের দিকে বাস করবে। বসবাসের গভীরতার প্রকৃতি অনুসারে 3টে স্তরে ভাগ করছে। উপরের স্তরের মাছ, মধ্যস্তরের মাছ ও নিম্ন স্তরের মাছ। উপরের স্তরের মাছটা যদি আমি বর্ণনা করতে চাই, এই শ্রেণীর মাছগুলো জলাশয়ের উপরের স্তরে বাস করে এবং সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে থাকে, যেমন কাতলা, সিলভার কাপ ইত্যাদি, এগুলো পানির উপরের দিকে বাস করে। আর মধ্যস্তরে যে মাছগুলো, সেগুলো হলো যেখানে খাদ্য গ্রহণ করে থাকে সেটা তারা রুই মাছ, গ্রাস কাপ যেটা বলি আমরা, এইগুলো। আর সবচেয়ে নিম্ন স্তরে যে মাছগুলি থাকে, সেগুলো হলো এই শ্রেণীর মাছগুলো জলাশয়ের নিচের স্তরে থাকে একদম, সেখান থেকে তারা খাদ্য গ্রহণ থাকে। তাহলে সেই মাছগুলো কোনগুলি মাছ তোমরা একটু শোনো, খেয়াল করো, তোমরা অনেকে জানো। সেগুলো হলো মৃগেল মাছ, কালাবাউস মাছ, মিরর কাপ ইত্যাদি, এগুলো হলো তোমার কি মাছ, তোমার নিম্ন স্তরের মাছ। এরপরে যেটা আসবে যে 5 নম্বর, আইসের প্রকারভেদ অনুসারে। আইসের প্রকারভেদ অনুসারে কি সাইক্লয়েড আইসযুক্ত মাছ, প্লাক এড আইসযুক্ত মাছ, টিন এড আইসযুক্ত মাছ, গ্যান এইড আইসযুক্ত মাছ। সাইক্লয়েড আইসযুক্ত মাছ হলো রুই, কাতলা, মৃগেল। আর প্লাক এড আইসযুক্ত মাছ হলো হাঙ্গর, শঙ্খচিল, করাত। তারপর আসছে টিন এড আইসযুক্ত মাছ আসতেছে, সেটা হলো কই, ভেটকি মাছ। তারপর লাস্ট যেটা আসছে জ্ঞান এইড আইসযুক্ত মাছ হলো পলি পস্টেরাস ইত্যাদি। লাস্ট যেটা এরপর আসছে 6 নম্বর, যে চোয়ালের উপস্থিতি অনুসারে, চোয়াল দিয়ে মাছের শ্রেণী বিভাগ করেছে। চোয়াল যুক্ত মাছ আছে, আরেকটা হলো চোয়াল বিহীন মাছ আছে। চোয়াল যুক্ত মাছ আছে যেসব মাছে সাধারণত চোয়াল উপস্থিত থাকে, যেমন রুই, কাতলা ইত্যাদি।
চোয়াল থাকে এটিতে। আর যে সকল মাছের চোয়াল নাই সেই সকল মাছ হলো কি, এটা হলো এই হ্যাগফিশ, আরেকটা হলো ল্যাম্প্রে, এগুলিতে চোয়াল থাকে না। লাস্ট যেটা আছে যে আকার প্রকৃতি, যে লেজের আকৃতি অনুসারে লেজ দেখে, লেজটা হলো হ্যাটারো সার্কাল লেজ বিশিষ্ট, হোমো সার্কাল লেজ বিশিষ্ট। হোমো সার্কালকে আবার দুই ভাগে ভাগ করছে, অর্ধগোলাকার লেজ বিশিষ্ট আর একটা দ্বিখণ্ডিত লেজ বিশিষ্ট। তো হ্যাটারো সার্কেল লেজ বিশিষ্ট মাছ হলো এই প্রকার মাছের পুচ্ছ পাখনা দুটি সমান থাকে না, অসমান থাকে, যেমন হাঙ্গর মাছ। আরেকটা হলো হোমো সার্কাল লেজ বিশিষ্ট হলো যেটা দুইটা প্রকার ভাগ করছে, অনেক সময় অর্ধগোলাকার থাকে, অনেক সময় দ্বিখণ্ডিত থাকে। অর্ধগোলাকার লেজ বিশিষ্ট মাছগুলি কোনটি? টাকি মাছ, শোল মাছ। এটা দেখে তোমার গোলাকার না, অর্ধগোলাকার থাকে। টাকি মাছ, শোল মাছ, গজার মাছ। আর দ্বিখণ্ডিত যে লেজ বিশিষ্ট মাছগুলো সেটা হলো আমরা যেটা সচরাচর খেয়ে থাকি বেশি, রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ। তাহলে এই রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছগুলি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে পয়েন্টটা আসবে সেটা হলো আধুনিক শ্রেণীবিন্যাসে প্রাণী জগতের যে অবস্থানটা, সেটা আধুনিক শ্রেণীবিন্যাসে প্রাণী জগতের যে অবস্থানটা সেটা হলো মাছের আকার, আকৃতি এবং রকমের পার্থক্য এত বেশি থাকে যে মাছকে বিভিন্ন দলে বা জাতিতে শ্রেণীবিন্যাস করা আসলে খুব কষ্টকর হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে মৎস্যবিজ্ঞানী জর্ডান, রিগেন, রোসার আর অনেক বিজ্ঞানী মিলে তারা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছ যেহেতু একটা মেরুদণ্ডী প্রাণী, তাই এটি কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। সেটাই দেখাচ্ছে কর্ডাটা। আর উপপর্ব হলো হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। পর্ব, উপপর্ব, অধিশ্রেণী, শ্রেণী। অধিশ্রেণীর মধ্যে পড়ছে কি ন্যাটাস্টোমাটা আর আগানাথা। এবং দেখা যাচ্ছে যে যে ভার্টিব্রাটার ভাগ অধিশ্রেণী, এবং এই ন্যাটাস্টোমাটারে ভাগ করছে শ্রেণীতে কতগুলি দেখো, অস্থি বিশিষ্ট মাছ যেটা অস্টিকথিস, তারপর তরুণ অস্থি বিশিষ্ট মাছ কন্ড্রিকথিস, এমফিবিয়া উভচর, রেপ্টালিয়া সরীসৃপ জাতীয়, এবিস হলো পাখি জাতীয়, আর ম্যামালিয়া হলো স্তন্যপায়ী মানুষ। এইগুলিতে প্রত্যেকটাই ভাগ করেছে। আমরা আশা করি যে আধুনিক শ্রেণীবিন্যাসে যে প্রাণী জগতে যে মাছের অবস্থানটা এই ছকের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আমার আসবে যে কর্ডাটা, যে মাছ যে কর্ডাটা পর্ব শ্রেণীর অন্তর্ভুক্ত, সেই কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি? কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য হলো এই ধরনের প্রাণী জগতের ভ্রূণ অবস্থায় সারা জীবন ধরে পৃষ্ঠদেশে একটি নটোকট উপস্থিত থাকে। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা বলতে চাচ্ছে যে গলবিলে কয়েক জোড়া ফুলকা ছিদ্র উপস্থিত থাকে। গলবিলে কয়েক জোড়া ফুলকা ছিদ্র উপস্থিত থাকে। 3 নম্বর যে পয়েন্টটা, এদের পৃষ্ঠদেশে ফাফা নলাকার নার্ভ পট থাকে। এদের পৃষ্ঠদেশে ফাফা নলাকার নার্ভ পট থাকে। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হলো অন্তঃকঙ্কাল দ্বারা দেহ কাঠামো গঠন করা যায়। অন্তঃকঙ্কাল দ্বারা এটি দেহ কাঠামো গঠন করা যায়। তারপরে যে 5 নম্বর পয়েন্ট আসছে যে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে উপস্থিত হয়। তাহলে আমরা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি ক্লিয়ার হতে পেরেছি। তারপরে আসছে যে কন্ড্রিকথিস পড়লাম আর অস্টিকথিস প্রাণীর মধ্যে পার্থক্য পড়লাম। কন্ড্রিকথিসটা হলো তরুণ অস্থি বিশিষ্ট মাছ, আর অস্টিকথিসটা হলো অস্থি বিশিষ্ট মাছ। সেটার একটা পার্থক্য আমরা দেখব। সেটা পার্থক্য দেখতে গেলে যারা বিষয়গুলি ভাগ করছে, অন্তঃকঙ্কাল, কানকো, আবাসস্থল, খাদ্য, দেহগহ্বর, মুখছিদ্র, তারপরে আইস, স্পাইরাল কপাটিকা, লেজের ধরন এবং উদাহরণ। এই যে অস্টিকথিসটা সবসময় মনে রাখবা যে এটা অস্থির সাথে সম্পর্ক, আর কন্ড্রিকথিসটা হলো তরুণ অস্থি বিশিষ্ট মাছ। তাহলে এই ক্ষেত্রে এদের অন্তঃকঙ্কাল অস্থিময়, এটা হলো তরুণ অস্থিময়। কানকো থাকে, কানকো থাকে না। এদের অধিকাংশ স্বাদু পানির মাছ, আর ওটা হলো কন্ড্রিকথিসটা হলো সামুদ্রিক মাছ। এরা সর্বভোগ, এরা মাংসবেশী, হলো তো কন্ড্রিকথিস। এদের দেহ গহ্বরে পটকা থাকে, এদের দেহ গহ্বরের ভিতরে পটকা থাকে না। এদের মস্তকের সম্মুখ ভাগ অবস্থিত, এদের মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত। এদের দেহে সাইক্লয়েড বা টিনয়েড আইস দ্বারা গঠিত। এই যে আইসের শ্রেণী, মাছের শ্রেণীকে পড়েছিলাম। এদের দেহে প্লাকেট আইস দ্বারা গঠিত। এদের অস্ত্রে স্পাইরাল কপাটিকা থাকে না, আর ওটাতে স্পাইরাল কপাটিকা থাকে কন্ড্রিকথিসে। আর লেজের যে ব্যাপারটা, এদের লেজের পাখনা দ্বিধা বিভক্ত ও সমান, আর এদের পাজার দ্বিধা বিভক্ত থাকে কিন্তু সমান না। এদের উদাহরণটা সাধারণত বলি আমরা হলো কি রুই, কাতলা, কই ইত্যাদি।
কারণ স্বাদু পানির মাছ। আর যেটা বলি সামুদ্রিক মাছ হলে কি হবে, এটা সেটা হলো হাঙ্গর, শঙ্কর, ড্রাগন ইত্যাদি। তাহলে কন্ড্রেক্ট্রিস আর অস্ট্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য বা তাদের মধ্যে পার্থক্য আমরা ক্লিয়ার হতে পারলাম। আমরা এতক্ষণ মাছ নিয়ে অনেক আলোচনা করলাম, যে মাছের ইতিহাস, মাছ কি, প্রাণী জগতে যে তাদের অবস্থান, তারা কোন পর্বের অন্তর্ভুক্ত, তাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধরন, আধুনিক শ্রেণীবিন্যাসে যে প্রাণী জগতের অবস্থান, এরপরে এই পার্থক্যটা পড়া। এখন আমরা যেটা বলবো যে মাছের যে উৎসটা, সোর্স অফ ফিশ কোথেকে আসে। সোর্স অফ ফিশটা আসে যে কোথেকে আসে আমরা একটু দেখি। বাংলাদেশের নদ নদী, খাল বিল, যে হাওর বাওর, দিঘি, ডোবা ইত্যাদি এলাকায় মাছ ও চিংড়ি প্রজাতি পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আভ্যন্তরীণ জলাশয়ে 260 প্রজাতির দেশীয় এবং 12 প্রজাতীয় বিদেশি মাছ এবং 24 প্রজাতীয় চিংড়ি পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমুদ্র এলাকায় 475 প্রজাতির মাছ ও 36 প্রজাতির চিংড়ি পাওয়া যায়। তাহলে পানি হতে মাছের সন্ধান কয়েকভাবেই পাওয়া যায়। এরপরে যদি আমি তোমার আরেকটু বলি, যে এই যে আমরা যে স্বাদু পানির মাছ পড়তেছি, যে মাছের উৎস, স্বাদু পানির মাছগুলিকে আমরা কোনটা বলি, একটু আগে বলেছি স্বাদু পানির মাছ, লোনা পানির মাছ। স্বাদু পানির মাছকে আমরা সাধারণত রুই, মৃগেল, কালীবাউস, বাটা, কই, শৈল, মাগুর, তারপরে আসতেছে শিং, পাঙ্গাস, চিতল মাছ, পাবদা, আইড়, বাগায়, এইসবগুলিকে আমরা স্বাদু মাছ, পানির মাছ হিসেবে ধরে নেব। তাই আমরা যদি লোনা পানির মাছটা ধরি, লোনা পানির মাছটা কি আসছে, লোনা পানির মাছটা আসছে, আচ্ছা স্বাদু পানির মাছটা তারা বলতে গিয়া স্বাদু পানির উদাহরণগুলি দেখে দিচ্ছে। রুই মাছের ছবি দেখো, তোমরা সবাই চিনো। তারপর কাতলা মাছের ছবি দেখো, এইসব ছবিগুলি দেখে ক্লিয়ার হতে পারবা যে রুই মাছ কোনটা, কাতলা মাছ কোনটা, এটা জানো তোমরা সবাই, তারপরে একটু দেখে নিলা। তারপর আসছে মৃগেল মাছ আর ট্যাংরা মাছ। মৃগেল মাছ দেখো, মৃগেল আর ট্যাংরা, আমরা তো ট্যাংরা একদম তাজা দেখো, চকচক করতেছে, ট্যাংরা মাছ। তারপরে এগুলি সব কিন্তু স্বাদু পানির মাছ। তারপরে আসছে বোয়াল মাছ, সুস্বাদু মাছ। তারপরে কালীবাউস, এটা আরো সুস্বাদু। এগুলি সবই স্বাদু পানির মাছ। তারপর আসছে কই মাছ, তারপর শোল মাছ, শোল মাছের কি ডাল দিয়ে খাওয়া খুব সুস্বাদু হয়। তারপরে আসতেছে এই আরেক কি মাছ আসতেছে একটু দেখি, শিং মাছ আর পাঙ্গাস মাছ। শিং মাছ, পাঙ্গাস মাছ, এটাও স্বাদু পানির মাছ। চিতল মাছ, পাবদা মাছ, স্বাদু পানির মাছ। চিতল মাছ, পাবদা মাছ। তারপরে আসছে আইড় মাছ, বাগা আইড় মাছ, এগুলো স্বাদু পানির মাছ। এগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই যে আইড় মাছের ছবি, বাগা আইড়। তারপরে যেটা আসবে লোনা পানির মাছ, যেটা যদি বলি আমরা, লোনা পানির মাছের নামগুলি দেখবো আমরা এখন। লোনা পানির মাছ হলো রূপচাঁদা, কোরাল মাছ, লইটা মাছ বলি আমরা। তারপর আরেকটা আছে মাইকা মাছ, সুরি মাছ, দাঁতিনা মাছ। এই লোনা পানির মাছগুলো আমরা সাধারণত সামুদ্রিক মাছ হিসেবে চিনি তাদেরকে। সেটা এখন আমি তোমাদেরকে ছবি দেখাবো। রূপচাঁদা মাছ, ভেটকি মাছ বা কোরাল মাছ যেটা বলি, রূপচাঁদা। আমরা কক্সবাজার গেলে সামুদ্রিক রূপচাঁদা খেতে হয়, না খেলে হয় না। তোমরা সবাই কক্সবাজার যে রূপচাঁদা খেয়েছো। তারপর আসে কোরাল মাছ, খুব সুস্বাদু মাছ। তারপরে দেখি লইটা মাছটা দেখাতে পারিনি তোমাদেরকে, লইটা মাছ হলো এটা। আর এরপরে দেখাচ্ছি ছুরি মাছ। এগুলি হলো সব লোনা পানির মাছ। এখন আমি যেটা বর্ণনা করব যে স্বাদু পানির যে মাছগুলো, এটা মাছের আবাসস্থল। আবাসস্থলটা কি, যে একটা চিত্র সাহায্যে যদি দেখাই, যে এই মাছগুলো পুকুর, নদী নালা, খালবিল, লেক ইত্যাদি এলাকায় এই মাছগুলো বসবাস করে থাকে। যেমন কোনগুলো, রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছের আবাসগুলিকে একটা ছকের সাহায্যে দেখায়।
এগুলো হলো বদ্ধ জলাশয় থাকে, অনেক সময় মুক্ত জলাশয় থাকে। বদ্ধ জলাশয় কোনগুলিকে বলি আমরা? যেটা পুকুর বলি, দিঘি বলি, অনেকে বাউর বলি, হ্রদ বলি, আবার অনেকে ধান ক্ষেত পাওয়া যায় বদ্ধ জলাশয়ে মাছের চাষ করে। আর মুক্ত জলাশয় যেগুলি বলতেছি যে খোলামেলা লম্বা থাকে, মানে বিশাল একটা জায়গা নিয়ে থাকে, নদী, খাল, বিল, হাওর, প্লাবনভূমি, এগুলো হলো তোমার মুক্ত জলাশয়ে তাদের অবস্থান করে। তাহলে আমরা এই স্বাদু পানির যে আবাসস্থল, এটা আমরা একটু ক্লিয়ার হতে পেরেছি। এরপর আসতেছে মাছ চাষের গুরুত্ব। মাছ চাষের গুরুত্ব বর্ণনা করতে গেলে, যে আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ। এই দেশে নদী নালা, খাল বিল, দিঘি পুকুর, হাওর বাওর, সাগর মোহনা সমৃদ্ধ রয়েছে। জাতীয় অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে যে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, পুষ্টি সরবরাহ, বৈদেশিক বাণিজ্য এই খাতে বিশাল একটা ভূমিকা পালন করে থাকে। মাছ চাষে মাছের মাধ্যমে যে খাদ্য পুষ্টির যে যোগান, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো হাঁস মুরগি খাদ্যপ্রাপ্ত হয়, সার তৈরির উপকরণ ও শিল্পের কাঁচামালের প্রাপ্তি ঘটে। এই প্রাপ্তি ঘটাতে দেখা যাচ্ছে যে এই যে মাছ চাষের গুরুত্বের মধ্যে যে পয়েন্ট আমি যদি বলি, সেক্ষেত্রে বলছে যে খাদ্য ও পুষ্টির যোগান দিয়ে থাকে, এগুলো হলো। তারপরে বৈদেশিক মুদ্রা আয় করে কর্মসংস্থানের সৃষ্টি হয়, হাঁস মুরগি খাদ্য হিসেবে ব্যবহার করে, সার তৈরিতে বিশাল ভূমিকা নেয় এ মাছ। তারপরে শিল্পের কাঁচামাল হিসেবে দরকার হয়। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট বলছি, গবেষণা ও প্রাণী। তাহলে খাদ্য পুষ্টির যোগানের যেটা বলতেছি, সেটা হলো দেখা যাচ্ছে যে পুষ্টি রক্ষা যে প্রাণী, আমিষের শতকরা 80% আমরা মাছ থেকে পেয়ে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, যে পুষ্টি উপাদানগুলো, আয়রন, খনিজ লবণ এবং ভিটামিন, এগুলো আমরা মাছ থেকে পাই, যা দেহের মধ্যে হাড় ও গঠনে বিশেষভাবে ভূমিকা পালন করে। তারপরে 2 নম্বর পয়েন্ট আসছে বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জনে দেখা যাচ্ছে যে 2000 এই বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ চাষ করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। 9-10 অর্থ বছরে 9-10 অর্থ বছরে 286 হেক্টর জমিতে চিংড়ি আবাদ করে 156,000 মেট্রিক টন উৎপাদন হয়, যা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। 3 নম্বর আসছে কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে প্রায় 20 লক্ষ মানুষ এই মৎস্য চাষের মধ্যে সরাসরি জড়িত রয়েছে। এবং সামুদ্রিক যে মৎস্য আহরণ করা হয়, সেই ক্ষেত্রে সম্প্রসারণ করলে জনশক্তি আরো বেশি আকারে আমরা দেশে কাজে লাগাতে পারবো। হাঁস মুরগির খাদ্য, মাছের যে অপ্রয়োজনীয় অংশগুলি আমরা ফেলে দেই, সেই অপ্রয়োজনীয় অংশ থেকে মাছের খাদ্যের চাহিদা আমরা পূরণ করে থাকি। তাছাড়া আমাদের দেশে হাঁস মুরগির খামারের সংখ্যা বৃদ্ধি পায় এবং আমাদের ডিমের চাহিদা সেক্ষেত্রে পূরণ হয়। সার তৈরিতেও বিশাল ভূমিকা নেয়। মাছের অপ্রয়োজনীয় অংশ যেমন মাছের বড় বড় কাটা, চর্বি, আঁশ ইত্যাদি শুকিয়ে আমরা গুঁড়া করে আমরা সার হিসেবে জমিতে প্রয়োগ করতে পারি। 6 নম্বর পয়েন্ট বলছে শিল্পের কাঁচামাল। মাছের হাড়, কাটা, চর্বি এগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করে। মাছের তেল আমাদের বার্নিশ, সাবান, ওষুধ এবং গ্লিসারিন ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। লাস্টে পয়েন্ট আসছে গবেষণা ও প্রাণী। স্বাদু পানির বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকম মাছ গবেষণাগারে রেখে গবেষণা করা হচ্ছে এবং বিলুপ্ত প্রায় সকল মাছ প্রজাতিরই বংশবৃদ্ধির জন্য আমরা প্রজনন পদ্ধতির উন্নয়ন ঘটাতে পারছি। আজ তোমাদের মাঝে এই যে মৎস্য চাষের গুরুত্ব দিয়ে আমি তোমাদের এই লেকচার শেষ করব। আমি তোমাদের কাছে আজকে মৎস্য বিজ্ঞান বা মৎস্য সম্পর্কে ডিটেলস চেষ্টা করছি আলোচনা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝতে পারো সেই ভালো হবে। এবং নেক্সট ক্লাস যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, এই বাংলাদেশের কৃষি অধ্যায়ের যে 5ম লেকচার, সেটা হলো গবাদি পশু বা ইংলিশে বলি আমরা লাইভ স্টক, সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।